মুন্সিগঞ্জে নিখোঁজের 23 দিন পর ডোবায় মিলল স্কুল ছাত্র রোমানের বস্তাবন্দি মরদেহ। অভিযুক্তের বাড়িতে ক্ষুব্ধ জনতার ভাঙচুর, অগ্নিসংযোগ। যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। গাজীপুরে দুদফা জানাজা শেষে আবুল কাশেমের দাফন। শেষ বিদায় জানালেন নানা শ্রেণী পেশার মানুষ। হত্যার বিচার সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। আমরা জোর দাবি জানাচ্ছি। যদি এই বিচার সরকার না করতে পারে তাহলে সরকার ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। টঙ্গীর তুরাগ তীরে আসতে শুরু করেছেন সাতপন্থীরা। কাল থেকে শুরু 3 দিনের আয়োজন, খিত্তায় খিত্তায় অবস্থান। উপদেষ্টা মণ্ডলী ওনাদের প্রচেষ্টায় আমাদের এই ইজতেমা সুষ্ঠুভাবে শুরু হয়েছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীকাল থেকে শুরু হচ্ছে মৌলানা সাদ সাহেবের অনুসারীদের যে দ্বিতীয় পর্বের ইজতেমাটি। জামালপুরে বন্ধ 6 জুট মিলে গবেষণা কেন্দ্রের যৌক্তিকতা নিয়ে এলাকাবাসীর প্রশ্ন। সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের অপকর্মকে দুষছেন কর্মহীন শ্রমিকরা। একজনের রোজগারে মনে করেন 5-7 জন মানুষ খানালা চলতেছে না। পাটের সমস্ত কিছুই ভারতের হাতে তুলে দিয়ে এদেশের পাট শিল্পকে ধ্বংসের নেপথ্যের নায়ক হিসেবে মির্জা আজম ভূমিকা রেখেছেন। নীলফামারীর শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন। নির্দোষ দাবি আব্দুল মতিনের। এটা একটা পারিবারিক প্রতিষ্ঠান হয়ে গেছে এই শরীফাবাদ হাই স্কুলটা। জমি বন্ধক থেকে এখানে 7 লক্ষ টাকা রয়েছে, ও টাকাটা হিসাব নিকাশ কি করতে নিকাশে ওরাই জানে। নতুন জয়েন করছি, আমি তো বুঝি নাই। 2 সালে আমি নিয়োগ পাইছি, 2টা ছিল না 3টা না 1টা ছিল, ওটা তো আমি জানি না। জমির মালিকানা নিয়ে জটিলতা। থমকে আছে ঝালকাঠির ধানসিঁড়ি ইকো পার্ক নির্মাণ প্রকল্প। হতাশ পর্যটক সহ স্থানীয়রা। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের 23 দিন পর একটি ডোবা থেকে মিলেছে স্কুল ছাত্র রোমান শেখের মরদেহ। বস্তাবন্দি অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী আসামি সিয়ামের বাড়িতে ভাঙচুর চালায়। ঘরের জিনিসপত্র বের করে দেয়া হয় আগুন। পরিস্থিতি উত্তপ্ত থাকায় মরদেহ হাসপাতালে পাঠাতে বেগ পেতে হয় পুলিশকে। সেনাবাহিনীর সহায়তায় এই কার্যক্রম শেষ করা হয়। মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ স্কুল শিক্ষার্থী রোমানের সন্ধানে বেশ কয়েকদিন ধরেই এলাকার বিভিন্ন পুকুর ডোবায় তল্লাশি চালাচ্ছিলেন স্বজন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে 6গাঁও গ্রামে অপহরণ মামলার আসামি সিয়ামের বাড়ির পাশের ডোবায় মেলে বস্তাবন্দি একটি মরদেহ। পরে স্বজনরা মরদেহটি রোমানের বলে শনাক্ত করেন। বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষ। এক পর্যায়ে আসামি সিয়ামের বাড়িতে ভাঙচুর চালানো হয়। আসবাবপত্র বের করে দেয়া হয় আগুন। এর আগে যে পুকুর সেচা হয়েছিল সিয়ামের কথা অনুসারে, সেই পুকুরে যে সেচে এবং পরিষ্কার করে তাকে ফোন দেয়। সে 2-3 জন বদলিয়ে আজকে রেডি করে এবং সেখানে সকাল থেকে পরিষ্কারের কাজ শুরু হয়। যে সেখানে একটা বস্তাবন্দি লাশের মতো দেখা যায়। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। সিয়ামের বাপ মা ঘরে আসলো, ঘরে থেকে বলছে যে আঙ্গ প্রবলার তো নামাই দিয়া গেছে গা, ওই তো জানে না কিছু। আর বাপ মা ওর সাথে আসলে সবাই ছিল, কিন্তু ফাঁসি চাই, 3 জনের ফাঁসি চাই। এটার সাথে যারা জড়িত, যারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। উত্তপ্ত পরিস্থিতির কারণে মরদেহ উদ্ধার করতে বেগ পেতে হয় পুলিশকে। সেনাবাহিনীর সহায়তায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। তার পিতা শনাক্ত করছে, প্লাস এর জন্য পোস্টমর্টমে পাঠানো হয়েছে। পোস্টমর্টমে পাঠানোর পরে এই আনুষ্ঠানিকভাবে ওদেরকে দেওয়া হবে, তারপর দাফন কাফন সম্পন্ন হবে।
পড়ালেখার পাশাপাশি অটোরিকশা চালাতো নবম শ্রেণীর শিক্ষার্থী রোমান শেখ। গত 21 জানুয়ারি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না। এই ঘটনায় অপহরণ মামলায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে গড়িমসির অভিযোগে বুধবার সিরাজদি খান থানায় ভাঙচুর চালায় স্থানীয়রা। এ ঘটনায় দায়ের মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের নিখোঁজ যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে কামারখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, গত 6 ফেব্রুয়ারি ঢাকা থেকে মুন্সিগঞ্জের ইসলামপুরে বন্ধুর সাথে দেখা করতে যায় সাইফুল ইসলাম লিখন। পরে রাত থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে সে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে সাইফুলের ভাই বাবু হাওলাদার। মানববন্ধন থেকে স্বজনের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো সহযোগিতা কামনা করেন বক্তারা। গাজীপুরে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিক্ষার্থী আবুল কাশেম। 2 দফা জানাজায় অংশ নেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। হত্যার বিচার সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। জিএমপি কমিশনার জানান, জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান চলছে। আবুল কাশেমের অন্তিম যাত্রা। বোটবাজার এলাকায় বাবার কবর, তার পাশেই দাফন করা হয় এই শিক্ষার্থীকে। গাজীপুরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয় প্রথম দফা জানাজা। অংশ নেন প্রশাসনের কর্মকর্তা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা জানান, সব ধরনের চেষ্টার পরও বাঁচানো যায়নি কাশেমকে। মসজিদের সামনে নিয়ে বেদম মারা হয়েছে এবং তাকে তখনই মৃত্যুর পথযাত্রী হিসেবে ধরা হয়েছিল। ছাত্র জনতা, আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আজকে আমরা এই রাজবাড়ী ঐতিহাসিক রাজবাড়ী মাঠে একত্রিত হয়েছি। এরপর মরদেহ নেওয়া হয় বোটবাজারের দক্ষিণ কলমেশ্বর এলাকায়। অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা জানাজা। সেখানেও অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। তারা হত্যার বিচার সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। আমরা চাই না আগামীতে এরকম কোনো ঘটনা ঘটুক, যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা জোর দাবি জানাচ্ছি। যদি এই বিচার সুষ্ঠুভাবে এই সরকার না করতে পারে, তাহলে সরকার ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে জনগণের সামনে। জিএমপি কমিশনার জানান, কাশেম হত্যায় জড়িত কেউই ছাড় পাবে না। গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আমরা পুলিশ জনগণেরকে নিয়ে সকল সন্ত্রাসীকে দমন করতে চাই, সকল ক্রাইমকে দমন করতে চাই, ক্রিমিনালকে আইনের আওতায় আনতে চাই। গেল 7 ফেব্রুয়ারি ধীরাশ্রম এলাকায় ফাঁদে ফেলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয় কাশেম সহ অন্তত 20 জনকে। গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল কাশেম। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দেশের বিভিন্ন জেলায় অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় গ্রেফতার করা হয়েছে 1.5 শতাধিক ব্যক্তিকে। এর মধ্যে রংপুর বিভাগে গ্রেফতার হয়েছে 34 জন। এ নিয়ে 5 দিনে 140 জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা সহ নাশকতা, পরিকল্পনা ও অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে। ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 7 নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গাজীপুরে 23, যশোরে 14, চাঁদপুরে 10, নোয়াখালীতে 9 ও কক্সবাজারেও 9 জন গ্রেফতার হয়েছে। এছাড়া অপারেশন ডেভিল হান্টে রাজশাহীতে 8, ফেনীতে 8, চুয়াডাঙ্গায় 6 ও পাবনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। এদিকে রাজশাহী রেল স্টেশনে যৌথ বাহিনীর অভিযানে 3 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের গার্ড আলী আজম, গার্ড আতিক ও অ্যাটেন্ডেন্ট মনসুর আলী। সকাল 7:30 থেকে সেনাবাহিনী, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা অভিযান শুরু করে। এর আগে গতরাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্ক সিটি এক সৈনিককে মারধরের অভিযোগ ওঠে রেল কর্মচারীর বিরুদ্ধে। এদিকে আজ সকাল 10টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ট্রেনে আরেক সৈনিককে মারধর করে হকাররা। এসব ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল ভোর থেকে শুরু হতে যাচ্ছে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। মাওলানা সাদ কান্ধলভির পন্থীরা গতরাত থেকেই অংশ নিতে ময়দানে আসতে শুরু করেন। সকাল থেকে ইজতেমা মাঠে সমাগম বেড়েছে দেশি বিদেশি মুসল্লিদের। শবে বরাতে ইজতেমা শুরু হওয়ায় ভক্ত অনুসারীদের মধ্যে রয়েছে খুশির আমেজ। আগামী রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে প্রথম দফায় 2 ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নেন জুবায়েরপন্থী মুসল্লিরা। উপদেষ্টা মণ্ডলী
ওনাদের প্রচেষ্টায় আমাদের এই ইজতেমা সুষ্ঠুভাবে শুরু হয়েছে। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীকাল থেকে শুরু হচ্ছে মৌলানা শাহ সাহেবের অনুসারীদের যে দ্বিতীয় পর্বের ইজতেমাটি। আমরা আশা রাখছি এই ইজতেমাটিও আপনাদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান, আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। পলাশ, ময়দানে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন, নিরাপত্তার বিষয়টিও একটু জানতে চাই। কষ্ট পলাশ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ইজতেমা ময়দানে লোক সমাগম কেমন দেখছেন এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে বলবেন। মাওলানা সাদ অনুসারী যারা রয়েছে তাদের কিন্তু গতকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা ময়দানে আসছে, খিত্তা বসছে। যদিও অন্যান্য দেখছিলাম যদিও তারা অনেকটাই দেরিতে আসছে, আমরা দেখছিলাম যে বিদেশি খিত্তা কিন্তু ইতিপূর্বে বিদেশি যারা মুসলিম রয়েছে তারা কিন্তু অবস্থান নিচ্ছে এবং আজকে থেকেই তারা সকাল থেকেই আম্বয়নের সেটি আসলে শুরু হয়েছে। যদিও শুক্রবার ফজরের পর আনুষ্ঠানিকতা যেটি শুরু হবে, আমরা মিডিয়ার যিনি সমন্বয়কারী রয়েছে মাওলানা সায়েম, আমরা তার সাথে একটু কথা বলবো। মূল আনুষ্ঠানিকতা মূলত শুরু হবে কখন? আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু ময়দান পরিপূর্ণ হয়ে গেছে, তা আজকে আসরের পর থেকেই আমাদের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আম্বয়ান শুরু হয়েছে এবং মাগরিবের পরও যে পুরো ময়দানের এখন জিম্মাদার নিজামুদ্দিনের আব্দুল সত্তার সাহেবের ফয়সালাকৃত ইয়াকুব সিলানি সাহেব, উনি বয়ান করবে মাগরিবের পরে, উর্দু বয়ান করবে এবং বাংলায় তর্জমা হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের আপনারা জানেন যে ময়দানে পুরো ময়দানে সম্পূর্ণ লোকারণ্য হয়ে গেছে এবং আজকে রাত্রে, যেহেতু আজকে বৃহস্পতিবার দিন ছিল, আজকে রাত্রে আরও ব্যাপকভাবে আমাদের মুসল্লি উপস্থিত হবে। আর ইতিমধ্যে পাকিস্তানের জিম্মাদার হারুন সাহেব সহ জামাত আসছে, নিজামুদ্দিন থেকেও 42 জনের জামাত আসছে এবং আমাদের বিদেশি মেহমান, যেহেতু আমাদের তারিখের ব্যাপারে কয়েকটা পরিবর্তন হয়েছে, সেই কারণে বিদেশি মেহমানরা একটু সংখ্যা এখন পর্যন্ত আমরা যে পরিমাণ আশা করা যায় শেষ পর্যন্ত অনেক বিদেশি মেহমান উপস্থিত হবে ইনশাল্লাহ, ময়দানে আসবে। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা যাচ্ছিলাম আসলে লোপা, বিদেশি কথা যদি বলি সেক্ষেত্রে বলো প্রত্যেকটি খিত্তায় রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছিল যে প্রথম পর্বে যে দ্বিতীয় ধাপ ছিল তাদের ন্যায় কিন্তু যে প্রশাসন নিরাপত্তা সেটি বলা রয়েছে। মুসল্লিরা আসতে শুরু করছে, আগামীকাল পর্যন্ত আসবে, অর্থাৎ প্রত্যেকটি খিত্তায় তারা কিন্তু আহ্বান শুনছে। লিপা, পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভোলায় গরু চুরির অভিযোগে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভোরের দিকে তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চাপড়ি এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চাপড়ি এলাকার আব্দুল খালেকের বাড়ি থেকে গরু চুরির সময় হাতে নাতে ধরা পড়ে 2 জন। পরে এলাকাবাসীর পিটুনিতে মৃত্যু হয় তাদের। নিহত আমির হোসেন ও নয়ন পেশাদার গরুচোর বলেও দাবি স্থানীয়দের। খবর পেয়ে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে তজুমুদ্দিন থানার ওসি। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী সাইদুর রহমান হত্যা মামলার রায়ে 3 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন বাঞ্ছারামপুরের বাহেরচর গ্রামের রাসেল মিয়া ও রিপন মিয়া এবং চরশিবপুর গ্রামের কাজল মিয়া। 2019 সালে বাড়ি ফেরার পথে ফল ব্যবসায়ী সাইদুর রহমানকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। 30 সেপ্টেম্বর মেঘনা নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করে স্বজনরা। মামলায় 20 জন সাক্ষীর মধ্যে 12 জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন বিচারক। শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ডিলার পয়েন্টে ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় খুলনার বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুটকৃত 18.5 লাখ টাকা, 50টি মোবাইল ফোন, একটি পিকআপ ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। জড়িত অন্যদের গ্রেফতার ও লুট হওয়া বাকি টাকা উদ্ধারে কাজ চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। গত 25 জানুয়ারি ব্রিটিশ আমেরিকান টোবাকোর জেলা পরিবেশক সেলস প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে হানা দেয় ডাকাত দল। ভল্ট ভেঙে লুট করে 1,34,00,000 টাকা। লুণ্ঠিত 18,58,965 টাকা আমরা ডাকাতের কাছ থেকে আমরা জব্দ করতে সম্মত হই এবং একই সাথে ডাকাতিতে ব্যবহৃত যে পিকআপ গাড়ি সেটি উদ্ধার করি।
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং তার স্ত্রী উষা রানী চন্দের 5টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 1.5 কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। খুলনার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফ হোসেন হায়দার এই আদেশ দেন। আদালতের আদেশ কার্যকর থাকা অবস্থায় অ্যাকাউন্টে অর্থ জমা করা যাবে, তবে কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বর্তমানে কারাগারে রয়েছেন। লোকসান দেখিয়ে একদিকে বন্ধ হয়েছে একের পর এক পাটকল, অন্যদিকে গড়ে উঠেছে গবেষণা কেন্দ্র। জামালপুরে কর্মসংস্থান হারানো 24,000-এর বেশি মানুষের কাছে এই যেন নিদারুণ পরিহাস। তাদের অভিযোগ সবই হয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজম পাট প্রতিমন্ত্রীর থাকা অবস্থায়। বেসরকারি 6টি জুট মিলের জমি হাতবদল আর টাকা হাতিয়ে নিতেই এই অপকর্ম। পাট ও পাটকল নিয়ে সাগর ফরাজির ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। পাটকলের শ্রমিক মোহাম্মদ হাবেল চাকরি হারিয়ে এ পেশা ও পেশা ঘুরে অবশেষে থিতু হয়েছেন চায়ের দোকানে। সরিষাবাড়ির মাঝবাড়ি এলাকায় আলা জুট মিলের পাশেই তার বসবাস। মিল বন্ধ হওয়ার পরের থেকে খুবই দুর্দিন গেছে আর কি। হ্যাঁ, তবে এখনও ওইটা কায়দায় ছাড়ে নাই। এখনও প্রায় 3000 শ্রমিক ছিল এই জুট মিলে। তার মতো ছোটখাটো ব্যবসার সুযোগ যাদের হয়নি, তাদের দিন কাটছে নিদারুণ কষ্টে। আমাদের দিন পাট চলতেছে, একজনের রোজগারে মনে করেন 500 জন মানুষ খানালা চলতেছে না। তারপরে কি করুন, দেখে শুনে না পায় পরে একটা বাসায় কাজ নিচ্ছি। জামালপুরের 2টি উপজেলায় এমন বেসরকারি পাটকলের সংখ্যা 6টি, যেখানে কর্মরত ছিলেন 22,000 শ্রমিক। এছাড়া 11টি ক্রয় কেন্দ্রে 2000 শ্রমিক কাজ করত। লোকসান দেখিয়ে 2012 সাল থেকে ধাপে ধাপে বন্ধ হয় এসব প্রতিষ্ঠান। আলহাজ জুট মিল্লা বন্ধ করেছেন তথাকথিত জামালপুর জেলা আওয়ামী লীগের সময় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন মির্জা আজম সহ তার দূষর কিছু ছিল এমপি মুরাদ হাসান। তিনি যখন পাট মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, তখন পাটের সমস্ত কিছুই ভারতের হাতে তুলে দিয়ে এদেশের পাট শিল্পকে ধ্বংসের নেপথ্যের নায়ক হিসাবে মির্জা আজম ভূমিকা রেখেছেন। পাটকলগুলো যখন একে একে বন্ধ হচ্ছিল, তখন পাট প্রতিমন্ত্রী এই জেলারই প্রভাবশালী রাজনীতিবিদ মির্জা আজম। বন্ধ জুট মিলের বিপরীতে তিনি নিজ এলাকায় 2023 সালে প্রতিষ্ঠা করেন একটি গবেষণা কেন্দ্র। একদিকে পাটকল বন্ধ, অন্যদিকে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই প্রজেক্টটা মাদারগঞ্জবাসীর জন্য কোনো কাজে আসবো না, কোনো দিনের জন্যও না, সম্পূর্ণ ভুয়া। মির্জা আজম মহোদয় যখন পাট প্রতিমন্ত্রী, সে সময় সরিষাবাড়ির 4টি পাটকল একেবারে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ওনার নিজস্ব এলাকা মাদারগঞ্জের এক নিভৃত অঞ্চলে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে পাট গবেষণাগার নির্মাণ করা হয়। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে মির্জা আজম সহ অভিযুক্তরা। ছাত্র জনতা অভ্যুত্থানের পর বদলি হয়েছেন উপপাট গবেষণা কেন্দ্রের প্রায় সব কর্মকর্তা। প্রতি বছর আমরা এখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট, বিশেষত আশু বীজ মৌসুমে পাটের পরীক্ষণগুলো জাত উদ্ভাবন এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য আমরা পরীক্ষণগুলো স্থাপন করে থাকি। বন্ধ হওয়া বেসরকারি জুট মিলগুলো চালুর আপাতত পরিকল্পনা নেই মন্ত্রণালয়ের। এক একজন ব্যবসায়ীর এক এক ধরনের প্রবলেম থাকতে পারে। আপনি জুট মিল চালাচ্ছেন, আপনি 5 বছর পরে মনে করছেন এখন আমি জুট মিল চালাবো না, এখন আমি টেক্সটাইল মিল চালাবো। সরকার তো আপনাকে রেস্ট্রিক্ট করতে পারবে না বা নিরুৎসাহিত করার কোনো কারণ নেই। সোনালী আঁশের বিস্তার ঘটানো এই অঞ্চলটি এখন একদমই নিশ্চুপ। দেশের দ্বিতীয় বৃহত্তম এই পাটের উৎসকে আবারও সচল করতে যে সরকারই আসুক না কেন, তাদের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয়রা। সেই সাথে হাজারো মানুষের কর্মসংস্থান সহ দেশের পাটকে সমৃদ্ধি করতে বিদেশের কাছেও উপস্থাপন করার কথা জানিয়েছেন তারা। সাগর ফরাজি তাদের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয়রা। সেই সাথে হাজারো মানুষের কর্মসংস্থান সহ দেশের পাটকে সমৃদ্ধি করতে বিদেশের কাছেও উপস্থাপন করার কথা জানিয়েছেন তারা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সহকারী প্রধান শিক্ষক পদে যোগদানের জন্য সহকারী শিক্ষক পদ থেকে দেন ইস্তফা, কিন্তু 9 বছর ধরে নিচ্ছেন আগের পদের বেতনও। এমনই গুরুতর অভিযোগ নীলফামারীর এক শিক্ষকের বিরুদ্ধে। সহকারী প্রধান শিক্ষক থেকে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার নিয়ম না থাকলেও বাগিয়ে নিয়েছেন সেটাও। প্রশ্ন উঠেছে ওই শিক্ষকের নিয়োগের বৈধতা নিয়েও। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন
2015 সালে সহকারী শিক্ষক থেকে ইস্তফা দিয়ে সহকারী প্রধান শিক্ষকের পদে আসীন হন তিনি। বিধি অনুযায়ী ইস্তফা দেওয়ার দিন থেকে সহকারী শিক্ষক হিসাবে 10ম গ্রেডে বেতন নেওয়ার সুযোগ নেই। কিন্তু অভিযোগ উঠেছে 9 বছর ধরে সেই বেতন ভাতা নিচ্ছেন তিনি। 15 সালে তারা সহকারী শিক্ষক পদ থেকে ইস্তফা দিয়ে সহকারী প্রধান শিক্ষক হন। আর সহকারী প্রধান শিক্ষক হওয়ার পরেও সে এখনও পর্যন্ত বহাল তবিয়তে সহকারী শিক্ষকের বেতন খেয়ে যাচ্ছেন। এখানেই শেষ নয়, প্রশ্ন উঠেছে তার নিয়োগের বৈধতা নিয়েও। নিয়োগ পরীক্ষায় কমপক্ষে 3 জন অংশগ্রহণ করার নিয়ম থাকলেও পরীক্ষা দিয়েছেন 2 জন। উচ্চ মাধ্যমিক শাখা আছে এমন প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার সুযোগ না থাকলেও সেই সুযোগও নিয়েছেন আব্দুল মতিন। তহবিলের অর্থ আত্মসাৎ আর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে স্কুলের সভাপতি বানাতে তার ভূমিকা নিয়েও আছে প্রশ্ন। করোনাকালীন অবস্থায় আমাদের পরীক্ষা স্থগিত হয়। পরীক্ষা স্থগিত হওয়ার কারণে অর্ধেক টাকা ফেরত দিছি, কিন্তু আমাদের কলেজ থেকে আমাদেরকে ফেরত দেওয়া হয়নি। জমি বন্ধক থেকে এখানে 7 লক্ষ টাকা আছে, ও টাকাটা হিসাব নিকাশ কি করতে নিকাশে ওরাই জানে। তারপরে মাটি কাটার সরকার টাকা ইয়ে আসলো, বাজেট আসলো কত লক্ষ টাকা, সেই টাকা কয় গাড়ি মাটি ফেলাইছে, ফেলার পর টাকাটাও কারণ হিসাব কাউকে দেয় নাই। এটা একটা পারিবারিক প্রতিষ্ঠান হয়ে গেছে এই সর্ববাধা স্কুলটা। আমরা চাই যে এই স্কুল থেকে পারিবারিক যে ইয়েটা আছে ওটা শেষ করে যে এলাকার গণ্যমান্য আদর্শবান মানুষ আছে তাদের দিয়ে যেন প্রতিষ্ঠানটা ভালো চলে। সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক। নতুন জয়েন করছি, আমি তো বুঝি নাই। 2 সালে আমি নিয়োগ পেয়েছি, 2টা ছিল না 3টা না 1টা ছিল, ওটা তো আমি জানি না। যখন 20 সালে আমার আসলো এমপি সুটের সহকারী প্রধান শিক্ষক, তারপরে কমিটি আমাকে বেতনটা দিল। আগে দেয় নাই, কিন্তু আগে ওই নামটা ছিল সহকারী শিক্ষক। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আব্দুল মতিনের পদ ও বেতনের অসঙ্গতি জানা আছে জেলা শিক্ষা অফিসারের। আশ্বাস দিয়েছেন তদন্তের। তার পদবি হিসাবে তার বেতন কোড অসঙ্গতি এর লক্ষ্য করা যাচ্ছে। আমি দ্রুত এই বিষয়ে তদন্ত করে তার এই নিয়োগ সংক্রান্ত, গ্রেড সংক্রান্ত যে অসঙ্গতি, এটা আমি খতিয়ে দেখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি এটি জানাবো। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবকরা। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জের 2 ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করেছে কর্তৃপক্ষ। ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলতাফ হোসেনকে, চরকাটারি এবং সিংগাইর উপজেলার বাইরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ঝিলন খানকে বাঘুটিয়া চরে শাস্তিমূলক বদলি করা হয়। এছাড়া স্ব উপজেলা ভূমি কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে জেলা প্রশাসন। গেল 11 ফেব্রুয়ারি ভূমি অফিসের দুর্নীতির বিষয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। বরিশাল মহানগরীতে 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এতে খুশি নিম্ন আয়ের মানুষ। সকালে বিভিন্ন পয়েন্টে চাল, ডাল সহ কয়েকটি পণ্য বিক্রি শুরু করেন ডিলাররা। সিটিতে টিসিবির কার্ডধারী পরিবার ছিল 90,000। 58,426টি কার্ড বাতিল করে টিসিবি। এ নিয়ে ক্ষোভ দেখা দেয় উপকারভোগীদের মাঝে। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন বিক্ষুব্ধরা। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতায় কার্যক্রম বন্ধ রাখেন ডিলাররা। পরে নতুন করে আবেদন নেওয়া শুরু করে সিটি কর্পোরেশন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও পণ্য বিক্রি শুরু করেন ডিলাররা। কার্ডধারীরা 30 টাকা দরে 5 কেজি চাল, 60 টাকা দরে 2 কেজি ডাল, 70 টাকা কেজিতে চিনি ও 100 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। ময়লা জটিলতায় থমকে আছে ঝালকাঠির ধানসিঁড়ি ইকো পার্কের নির্মাণ কাজ। এতে হতাশ পর্যটক ও স্থানীয়রা। জমির মালিকানা দাবি করে পাল্টাপাল্টি মামলা করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা এবং জেলা প্রশাসন। ঝালকাঠি শহরের অদূরে গাবখান ব্রিজ এলাকা, ধানসিঁড়ি সহ 5 নদীর মোহনা। সেখানকার জেগে ওঠা চরের 55 একর খাস জমিতে 2002 সালে ইকো পার্ক গড়ে তোলার উদ্যোগ নেয় সরকার। 2007-08 অর্থ বছরে বালু ভরাটের পর বন্ধ হয়ে যায় কাজ। প্রকল্প এলাকার 35 একর জমির মালিকানা দাবি করেন আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী ও তার ছেলে মনিরুল ইসলাম। আদালতের দ্বারস্থ হন তারা। তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে আলাদাভাবে মামলা করে ইকো পার্ক বাস্তবায়ন কমিটি ও জেলা প্রশাসন। এরপর থেকেই থমকে আছে প্রকল্প। জাল জালিয়াতি কাগজপত্র তৈরি করার মাধ্যমে আমাদের মেয়র
লিয়াকত আলী তালুকদার এবং তার পুত্র চেম্বারের সভাপতি মনির তালুকদার দখল করার পায়তারা করতেছে দীর্ঘদিন যাবৎ। একতরফাভাবে দুটা ফরমাইশি রায় তারা হাসিল করে। পরবর্তীতে সাধারণ জনগণ এটা জানার পরে তারা বিদ্রোহে ফেটে পড়ে। যারা ইকো পার্ক আন্দোলন কমিটি আছি আমরা দুইটি মিথ্যা মামলার আসামি হয়েছি। আমাদের সম্পদ এটাকে রক্ষা করা দরকার এবং এটা যতটুকু দরকার এখানকার যারা জমিখোর তারা এটাকে দখল করতেছে, এটাকে আমাদের রক্ষা করতেই হবে। প্রকল্প এলাকার চারপাশে নান্দনিক পরিবেশ, পরিকল্পনায় রয়েছে রেস্ট হাউস, প্যাডেল বোট, পশু পাখির ভাস্কর্য, দুর্লভ প্রজাতির বৃক্ষরোপণ, গাইড ওয়াল সহ আরও বেশ কিছু পদক্ষেপ। তবে দীর্ঘদিনেও প্রকল্প বাস্তবায়ন না হয় হতাশ স্থানীয়রা। অত্যন্ত মনোরম একটি পরিবেশে ইকো পার্ক, কিন্তু আসলে সরকারের যদি সদিচ্ছা থাকতো এই পার্কটিকে আরো সুন্দর আরো মনোরম করা সম্ভব ছিল। ইকো পার্ক যে অর্থে আসলে ব্যবহার হয় তার এখানে কিছুই দেখতে পেলাম। এটা সরকারিভাবে যত দ্রুত বাস্তবায়ন করা যায় তার ব্যবস্থা করা হোক। গণ অভ্যুত্থানের পর থেকেই পলাতক জমির মালিক দাবিদার বাবা ও ছেলে। জেলা প্রশাসক জানালেন মামলা নিষ্পত্তির জোর চেষ্টা চলছে। মামলাটি নিষ্পত্তি হলে আমরা জেলা প্রশাসন থেকে এই পার্কটি ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হলে এই জেলায় পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে, যা এই জেলার আর্থিক কর্মকাণ্ডকে বেগবান করবে। প্রকল্পটি বাস্তবায়নে বরাদ্দ ধরা আছে 4 কোটি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মনোমুগ্ধকর সঙ্গীত আর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের রজত জয়ন্তী। সকালে বেলুন পায়রা উড়ানোর পর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর প্রদীপ প্রজ্বলন করা হয়। দীর্ঘ 25 বছর পর দুদিনব্যাপী নতুন পুরনো শিক্ষার্থীদের মিলন মেলা পরিণত হয় প্রাণের উৎসবে। সহপাঠীদের একসাথে পেয়ে আনন্দে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে 27টি ব্যাচের প্রায় 750 শিক্ষার্থী অংশ নেয়। এইভাবে বন্ধুদের সাথে দেখা হওয়া এবং এইটা জীবনে তো অনেকগুলো আনন্দের সময় থাকে না, এইটা আজকে দিনটা সেই রকম একটা আনন্দের দিন। প্রবাদ প্রবচন ইত্যাদি আমরা যেগুলো শুনেছি, এগুলোর প্রভাব কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনে সবসময় আছে এবং এগুলো কিন্তু ফোকলোরের একটা খুব বড় উপাদান। এবং যে সমস্ত কাহিনী, উপকথা, রূপকথা, কিংবদন্তি, এগুলো আমাদের জীবনের প্রতিটা পর্যায়ে কোনো না কোনোভাবে আমাদের উপরে প্রভাব ফেলে। বর্ণাঢ্য র্যালি, আনন্দ এবং নাচ গানের মধ্য দিয়ে তারা বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছে। অনুকূল পরিবেশ থাকায় দক্ষিণাঞ্চলে বাণিজ্যিকভাবে কুল চাষের জনপ্রিয়তা বাড়ছে। লাভজনক হওয়ায় বাগান করছেন কৃষকরা। পুষ্টির পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। বিস্তীর্ণ এলাকা জুড়ে কুল বরইয়ের বাণিজ্যিক আবাদ, ফলন রক্ষায় যেখানে পরিচর্যার অভাব নেই কৃষকের। এমন চিত্রের দেখা মিলবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবনিয়া গ্রামে। গেল কয়েক বছরে শতাধিক কুলের বাগান গড়ে উঠেছে এখানে। খরচের তুলনায় লাভ বেশি, তাই অনেকেই আগ্রহী হচ্ছেন কুল চাষাবাদে। তাই সরকারিভাবে প্রশিক্ষণ আর বালাইনাশকের দাবি চাষিদের। আমাদের এই ফলে কোনো বিষক্রিয়া আমাদের এই ফলে নাই। আমরা ভালোভাবে পরিচর্যা করি, আমরা বিক্রি করি। সরকারের সহযোগিতায় আমাদের বাগানগুলো আরো সুশৃঙ্খল একটু ভালোভাবে করতে পারি। যদি করতে পারি তাহলে আমরা কৃষকরা উপকৃত হব। বরই চাষটা এলাকায় আসার পরে এলাকা খুবই উন্নত, খাইয়ে দিয়ে সব ফ্যামিলি খুবই ভালো আছে। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষককে আর্থিকভাবে স্বাবলম্বী করতে মাঠ পর্যায়ে তদারকি করছে কৃষি অধিদপ্তর। মাঠ পর্যায়ে যে সমস্ত ফিল্ড স্কুল চলে, উপসহকারী কৃষি কর্মকর্তা ভ্রাম্যমাণ অবস্থায় তাদেরকে উঠান বৈঠকের মাধ্যমে যখন যে ফসল করা হয় তাদেরকে পরামর্শ অব্যাহত করে রাখে। বাড়ির আঙিনা আর জমির আইলে পরীক্ষামূলক চাষে সফলতার পর বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয়েছে ঝালকাঠিতে। বাউ, আপেল, নারিকেল সহ হরেক প্রজাতির কুল বরই চাষ হচ্ছে দক্ষিণের এই জেলায়। কর্মসংস্থান হয়েছে অনেক যুবকের। এখানে বিভিন্ন জাতের বরই পাওয়া যায়, সুস্বাদু, খাইতে মিষ্টি। এখানে আমরা সবাই এখানে কিনতে আসি, সস্তায় কিনতে আসি। বিক্রি বছর 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা, 3 থেকে 3.5 লক্ষ টাকা বরই বিক্রি করি। হ্যাঁ, এবং আমার ছেলে এবং অন্য লোকজনও আমার সাথে খাটাচ্ছি। জমি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ঝালকাঠিতে কিন্তু বেকার শিক্ষিত তরুণরা কিন্তু কুল চাষে এগিয়ে আসছে
এর ফলে কিন্তু তাদের যেমন আয় বাড়ছে, তেমনি বেকার যুবকদের কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। কুল আবাদ দক্ষিণের জেলাগুলোয় ছড়িয়ে দিতে কৃষি বান্ধব মাঠ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে কর্মকর্তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।